অনেক দিন পরে এসেছি ভেরি মানে যাকে বলে ভূতের গল্প নিয়ে। অবভিয়াসলি একটু গল্প তো জোগাড় করতে সময় লাগে, সেই জন্যে। বাট এই দুটো বেশ ইন্টারেস্টিং গল্প আমি যাদের কাছ থেকে শুনেছি। দুটো গল্পই তোমাদের ভালো লাগবে আশা করছি। সো সেই বলে শুরু করছি আজকে। শুরু করার আগে সবাইকে বলে দিই, সবাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ফেসবুক এবং ইউটিউবে। আর সকলের আমাদের কথা সকলকে বলো। এটা আমি পরে বলি, আজকে প্রথমে শুরুতে বললাম। ওকে, সেই বলে শুরু হচ্ছে। হ্যালো সুচরিতা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আমার এক সোনাকে দেখা গেল, আবার আবার আসবে, চিন্তা করুন না। এখন মোটামুটি কোনো কারণে একটু লাফালাফি হাত ঝাপাঝাপি চলছে। যাই হোক, ঠিক আছে। প্রথম গল্পটা, গুড ইভিনিং তনু, গুড ইভিনিং, ওয়েলকাম। ঠিক আছে, আমি এবার অনেকবার বলেছি শুরু করছি, এবার শুরু করছি। প্রথম ঘটনাটা আমি যার কাছে শুনেছি, তার বাবা ডিপ্লোম্যাট। তিনি ওরা বাইরে বাইরেই মানুষ হয়েছে। সেই জন্যে আমি শুধু আমার বন্ধুর নামটা বলবো, আর কোনো রকম মানে সারনেম বা অন্য কিছু বলছি না। সো আমার বন্ধুর নাম হচ্ছে অ্যানি। এই গল্পটা, এই ঘটনাটা ওদের সাথে যখন ঘটে, তখন ওর বাবা ট্রান্সফার বা পোস্টিং হয়েছিল ভিয়েতনামে। তোমরা সকলেই জানো ভিয়েতনাম সাউথ ইস্ট এশিয়াতে একটা কান্ট্রি, খুব সুন্দর জায়গা। এবং ক্যাপিটাল সিটি হানয় তে ওদের পোস্টিং, কারণ ইন্ডিয়ান এম্বাসিটা ক্যাপিটাল সিটিতে হয়। যেরকম দিল্লিতে সমস্ত এম্বাসিস আছে, সেরকম এম্বাসিগুলো ক্যাপিটাল সিটিতে বা ন্যাশনাল ক্যাপিটালে হয়। তো হ্যানয়তে উনি পোস্টেড হয়ে গেছিলেন। এবং ওরা, অ্যানি এবং অ্যানির দুই ভাই, একটা বড় ভাই একটা ছোট ভাই, মা, এরা পাঁচজনে বাবার সাথে হ্যানয় সিটি পৌঁছে যায়। এটা যে সময় আমি গল্প বলছি, সেই সময় ধরো আমাদের মোবাইল ফোন, ইন্টারনেট হয়নি। হুম তখনও মানে এরকম মোবাইল ফোন বা ইন্টারনেট শুরু হয়নি, তার আগেকার গল্প এটা। তো ওরা হ্যানয়তে পৌঁছে যায় এবং প্রথম মাসখানে গিয়ে ওরা একটা হোটেলে থাকে, মানে যেটা এম্বাসি থেকে ওদেরকে মানে দেখো, এম্বাসিতে কাজ করতে গেলে দু একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, যদি তোমাদের কারো এক্সপিরিয়েন্স থাকে বা যদি না থাকে। সেই জন্যে এম্বাসিতে যখন যারা কাজ করতে যায়, তখন একটু কিছু অনেকটা রুলস রেগুলেশনসের মধ্যে সেই দেশে থাকতে হয়, বুঝেছো? বিকজ ইউ আর রিপ্রেজেন্টিং ইন্ডিয়া ফ্রম আ ডিপ্লোম্যাটিক লেভেল, ফ্রম আ গভর্নমেন্টাল লেভেল। সেই জন্যে থাকার জায়গা, স্কুল এবং যেভাবে বিহেভ করতে হয়, তার একটা স্ট্রিক্ট গাইডলাইন্স আছে। তার বাইরে গিয়ে করা যায়, মানে করা যায় না আমি বলবো না, অনেকেই করে, কিন্তু সেটা ইজ নট হোয়াট ইউ শুড ডু। কারণ তোমার নিজের দেশের নাম খারাপ হবে তুমি যদি অ্যাজ এ ডিপ্লোম্যাট বা ডিপ্লোম্যাটের মানে ওয়াইফ বা হাজব্যান্ড বা বাচ্চা কাচ্চারা যদি এরকম বিহেভ করে, ফ্যামিলি মেম্বাররা বিহেভ করে, তাহলে পরে একটা দেশের উপরে একটা আঁচ আসে। যদিও দের ইজ সামথিং কল ডিপ্লোম্যাটিক ইমিউনিটি, তার মানে হচ্ছে যে তুমি যদি কোনো রকম কিছু একটা করো যেটা ওই দেশের চোখে ক্রাইম বা ইটস নট দ্য রাইট থিং টু ডু, দেন দের আর আন্ডারস্ট্যান্ডিং দেশেদের মধ্যে যে একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি থাকে। এবং এটাও তোমরা নিশ্চয়ই জানো কি জানো না আমি জানি না, বাট আই এম জাস্ট সেইং দ্যাট প্রত্যেকটা দেশের এম্বাসি ইজ দেয়ার ল্যান্ড, ইট ইজ নট ইন্ডিয়া। মানে ধরো তোমরা যখন কোনো এম্বাসি, যে কোনো এম্বাসি, সে তোমার ছোট থেকে ছোট দেশ, বড় থেকে বড় দেশ হোক, সেই এম্বাসির মধ্যে যখন তোমরা পা রাখছো, তখন তোমরা সেই দেশে পা রাখছো। ইউ আর নট স্টেপিং ইনটু, লেটস সে, not stepping inside India. So rules and regulation inside the embassy is very different than বাদ বাকি জায়গা। সো এটা আমার ডিসক্লেমার ছিল। গল্পর খাতিরে ডিসক্লেমারটা কেন দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওদের সঙ্গে যেটা হয়েছিল তার তার পেছনে এটা কারণ নয়, কিন্তু খানিকটা ওদের জন্য, মানে এটার জন্য একটু গোটা জিনিসটা অ্যাগ্রেভেটেড হয়েছিল। সো যাই হোক, উনি তো জয়েন করে গেলেন, কারণ ওনার তো অবভিয়াসলি বুঝতেই পারছো একটা হাই লেভেল পজিশন। এবং মাসখানেক ওরা হোটেলে থাকলো এবং ওদের ওখান থেকে বাড়ি ঘর কিনে দিয়ে
মানে কিনে দিয়ে না, সরি, বাড়িঘর ঠিক করে দিল, এবং এমবাসি থেকে বাড়িঘর ঠিক করে দেয় যে তোমরা কোথায় থাকতে পারবে, কারণ প্রত্যেকটা এমবাসির লোককে সেই গভর্নমেন্ট, মানে আমাদের গভর্নমেন্ট থেকে, ধরো যেহেতু ইন্ডিয়ান এমবাসি, একটা পার্টিকুলার প্রোটেকশন দেওয়া হয় একটা লেভেলে, হ্যাঁ। তো সেইখানে ওরা ঠিক করে দিল, এবং ওদের বাড়িটা খুব পছন্দ হলো। বাড়িটা খুব সুন্দর, চারিপাশে বাগান, এবং একটা একতলা থ্যাচ রুফের বাড়ি, এবং হ্যানয়ের ওয়েদার মোটামুটি ধরো তোমাদের কলকাতার ওয়েদারের মতো, হ্যাঁ, হিউমিড, খুব গরমের সময় খুব হিউমিড ওখানে। ইটস নট আ কোল্ড প্লেস, ইটস কোয়াইট আ হট প্লেস। সাউথ ইস্ট এশিয়া মোস্ট জায়গা কিন্তু বেশ হিউমিড। তোমরা যদি সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম, কম্বোডিয়া এইসব জায়গায় যাও, তাহলে দেখবে আমাদের সাথে ওয়েদারের খুব ওদের একটা মিল আছে, মানে কলকাতার দিকে, বম্বের দিকের ওয়েদারের সাথে ওদের খুব মিল আছে। ইটস কোয়াইট আ হিউমিড হট ওয়েদার। সো যাই হোক, ওরা তো তখন বাচ্চা, অ্যানির তখন বয়স হচ্ছে ধরো 12, ওর বড় ভাইয়ের বয়স হচ্ছে 13, আর ওর ছোট ভাইয়ের বয়স হচ্ছে 9। তো এরা তিনজন ভাই বোন, তার খুব ভালো লাগলো। এটা বড়, বিশাল বড় একটা বাড়ি, চারিদিকে একটা র্যাপ অ্যারাউন্ড বারান্দা আছে, অনেকগুলো ঘর, এবং খুব খোলা মেলা সুন্দর একটা বাড়ি। তো সেখানে ওরা, মানে ওরা খেলে দাপিয়ে বেড়াতে পারবে, খেলে বেড়াতে পারবে। আর দেখো, এদের লাইফটা একটু ডিফারেন্ট হয় আমাদের থেকে, তার কারণ হচ্ছে এরা প্রচুর দেশে দেশে ঘোরে, মানে যার, মানে ডিপ্লোম্যাটদের বাচ্চারাও তো এরকম অন্যান্য দেশে মানুষ হয়, সেই জন্য প্রত্যেক, মানে আর্মির মতন, বা কোনো যেখানে যে চাকরিতে একটা ট্রান্সফার থাকে প্রত্যেক 2-3 বছরে, সেখানে বাচ্চাদেরকে কন্টিনিউয়াসলি একটা অন্য জায়গাতে গিয়ে মানাতে হয়। সো দ্যাট ইজ আ স্কিল দে ডেভেলপ অলসো, উইচ ইজ গুড। সো ওরা ওখানে গিয়ে তখন ওর বাবা জয়েন করে গেল, ওর মা হেল্প নিয়ে ওদেরকে সেই ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করে দেওয়া, এবং বাড়ি টাড়ি গোছানো, না গুছিয়ে তো বাড়িতে ঢোকা যাবে না, তো বাড়ি টাড়ি গোছানো ইত্যাদি ইত্যাদি, সেই সব কাজে উনি বিজি হয়ে পড়লেন। এবার মাস দুয়েক, মানে ধরো মোটামুটি 7 সপ্তাহ মতো, মানে অলমোস্ট 2 মাস, ওরা না কিছু ফিল করেনি এই বাড়িটাতে, মানে সেরকম ওদের কোনো ভয় লাগালাগি বা কিছু নয়। বাট জিনিস খুব মিসপ্লেস হতো, মানে কোনো জিনিস জায়গা মতো ওটা পেতো না। কিন্তু কি হয়, তুমি একটা নতুন জায়গায় এসছো, একটা নতুন জায়গা সেটেল করছো, সেখান তখন তোমার মনেই হতে পারে যে তুমি কোনো একটা জিনিস অন্য জায়গায় রেখেছো। তারপরে ধরো ওর বাবা বা মার মনে হতো যে বাচ্চারাও একটা নতুন জায়গায় এসছে, ওদেরও একটা সেটেল করতে টাইম লাগছে, সেই জন্যে তারাও হয়তো একটু দুষ্টুমি বেশি করছে, হয়তো সেটেল করার জন্য একটু ইয়ে করছে, মানে কি বলবো, মানে একটু, মানে একটু টাইম লাগছে ওদের সেটেল করতে। সো এইসব করতে করতে মাস দুয়েক মতন কেটে গেল। এবার মাস দুয়েক কেটে যাওয়ার পরে মানে জিনিসপত্র আস্তে 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 নর্মাল হতে শুরু করেছে, মানে ধরো একটা রুটিনের মধ্যে চলে এসেছি, যে এই অ্যানি এবং তার 2 ভাই স্কুলে যাবে, ওর বাবা অফিসে যাবে, ওর মা বাদ বাকি বাড়ির কাজ যা জিনিস আছে করবে। এবার ওখানে ওদের বাড়িতে মানে কাজ করার জন্য, হেল্প করার জন্য 2টো লিভ ইন ভদ্রমহিলা ছিলেন, মানে মেডস ছিলেন, যেটা ওই এমবাসি থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল। কারণ দেখো, 1 নম্বর কথা হচ্ছে যে একটা জায়গায়, মানে হানয়তে যে সময়কার কথা বলছি, যে সবাই যে ইংরেজিতে কথা বলতে পারে এরকম তো নয়। সো লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা, এবং ঘোরা, মানে গোটা জায়গায় ঘোরা, মানে ওনাকে তো বাজারও করতে হবে, মার্কেটে যেতে হবে, প্লাস ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র থাকে, সেগুলো করার জন্যে, বাড়িতে কাজ করার জন্য ওরা 2টো লোকের ঠিক করে দিয়েছিল। এরা 2জন ভদ্রমহিলা, ওরা ওদের বাড়িতেই থাকতো, ওই বাড়িটার মধ্যে জায়গা ছিল ওদের থাকার জন্য। সো উনি এরকম শুরু করেছেন কাজ টাজ করা ইত্যাদি ইত্যাদি, শুরু করে দিয়েছেন। এবার 2 মাস বাদে, মানে 2 মাস মতন যখন হয়েছে, তখন মোটামুটি একটু ওরা সেটেল করে গেছে, মোটামুটি জায়গাটা চিনে গেছে, স্কুলে যাওয়া বেশ কয়েক সপ্তাহ হয়েছে, ভদ্রলোকের কাজও, মানে যেরকম কাজ ওনার, আমি সেই কাজের মধ্যে ঢুকছি না, যা কাজ উনি করছেন। এই করতে করতে হঠাৎ একদিনকে, এই 2 মাসের মাথায় একদিনকে সন্ধ্যেবেলা কি হয়, সন্ধ্যেবেলা সবাই মিলে বসে ওরা, ওদের যে সিটিং রুমটা ছিল সেখানে বসে ওরা টিভি দেখতো, বা গল্প করতো, বা খেলাধুলো, মানে বোর্ড গেমস খেলতো, এরকম ধরনের গান শুনতো, এরকম করতো। তো সবাই মিলে বসে কাজ করছে। আর অ্যানির মা খুব ভালো হাতের কাজ করেন, তো উনি বসে বসে সেলাই করছিলেন।
আর যারা কাজ টাজ করছে, হঠাৎ অ্যানির বড় ভাই, মানে বড় যে দাদা, এই 1 বছরের যে বড় দাদা, সে চিৎকার করে তার ঘর থেকে বেরিয়ে ওখানে চলে আসে ওই বসবার ঘরটাতে। এবং চলে আসার পরে আম, ধপ করে বসে, মানে মাটির ওপরে বসে পড়ে, এবং বসে পড়ে ও কোনো কথা বলতে পারছে না, ওর 2 চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর ও ভীষণ ভীষণ কাঁপছে, মানে ওর গোটা হাত পা কাঁপতে শুরু করেছে, মানে ও একদম স্থির হয়ে বসতে পারছে না, অ্যাজ ইফ মানে ওর একটা এপিলেপসি অ্যাটাক হলে বাচ্চা যেরকম হয়ে থাকে ওরকম হচ্ছে। তো ওর বাবা মা তো খুব ভয় পেয়ে গেছে। প্রথম কথা, একটা ফরেন জায়গা, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এর তো কোনোদিন এরকম ছিল না, হঠাৎ এরকম হচ্ছে কেন। তো ওকে বারবার করে ওখানে, কিরে তোর কি হয়েছে, কি হয়েছে, জল খাবি, এটা খাবি। সে তো ছেলে কোনো মুখ মানে কথা বলতে চাইছে, কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শুধু কেঁদে যাচ্ছে, আর ওরকম মানে একদম কেঁপে যাচ্ছে, মানে একদম থরথর করে কাঁপছে, মানে ওর হাত পা ওরা ধরার চেষ্টা করছে, মানে মাসল ফাসল সব কিছু কেঁপে যাচ্ছে। এরকম করতে 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 তারপরে ওকে তুলে, ওর বাবা ওকে তুলে নিয়ে এসে যে সোফা ছিল তার উপরে একটু শুইয়ে দিল, জল টল খাওয়ানো, তারপরে 1 গ্লাস গরম দুধ করে নিয়ে আসলো অ্যানির মা ওকে খাওয়ানোর জন্য। এরকম করতে করতে বেশ 2 ঘন্টা মতো, 2-2.5 ঘন্টা পরে ওর কান্নাটা বন্ধ হয়েছে। মুখে কিন্তু তখনও কথা বেরোয়নি, কান্নাটা বন্ধ হয়েছে, কিন্তু কন্টিনিউয়াসলি উইম্পার করে যাচ্ছে, মানে ধরো এরকম করে যাচ্ছে, যে কোনো কথা বেরোচ্ছে না। তারপরে আস্তে আস্তে ওর বাবা মা ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুই একটু বল, তুই কিসে এত ভয় পেয়েছিস, তোর কি হয়েছে, তোর কি কোথাও লেগেছে, বুঝতে পারছে না তো কেউ কি হয়েছে না হয়েছে, আর নতুন জায়গা, সেখানে কি হতে পারে কেউ খেয়াল করতে পারছে না। তো তারপরে যখন ও কথা বলল, তখন ও যে কথাটা ও বললো সেটা শুনে বাড়িতে সবাই মানে হতবাক হয়ে গেছে। ও বলছে যে ওর ঘরে ওদের এরকম তোমার শেডেড, মানে এরকম থ্যাচড রুফ বাড়িটা ছিল, আর আমাদের যাকে কড়িকাঠ বলে ওরকম কড়িকাঠ ছিল এই বাড়িটার মধ্যে। তো খুব উঁচু না, মানে মানে কড়িকাঠ মানে তোমরা বুঝতে পারবে, মনে হবে যে অনেকটা উঁচু, তোমার সিলিং ততটা উঁচু ছিল না, একটা পরিমাণ মতন কড়িকাঠে ছিল। ও দেখেছে, ও পড়ছিল ঘরে বসে, কিছু একটা পড়ছিল, ও হঠাৎ মুখ তুলে দেখেছে, মানে ওর হয়তো কি একটা মনে হয়েছে, মুখ তুলে দেখেছে যে একটা লোক ওই কড়িকাঠ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে, এবং মানে লোকটা যে মারা যায়নি সেটা ও বুঝতে পারছে। তার কারণ হচ্ছে যে লোকটার চোখ দুটো বেরিয়ে আসছে, লোকটার জিভ বেরিয়ে আসছে, এবং লোকটা হাতগুলো, মানে হাত পা এরকম, মানে হাত তোলার চেষ্টা করছে, গলা থেকে ওটা খোলার চেষ্টা করছে, কিন্তু কোনো কারণেই খুলতে পারছে না। আর লোকটার গলা দিয়ে একটা অদ্ভুত, মানে গলাটা যদি তোমার আটকে যায় যেরকম আওয়াজ বেরোবে, সেরকম একটা করে আওয়াজ বেরোচ্ছে, মানে একটা ভয়ঙ্কর একটা দৃশ্য একটা 13 বছরের ছেলের দেখার জন্যে। আর মানে ও হয়তো দেখে ওখানে আটকে গেছিলো, যা হয় না অনেক সময়, তোমরা যদি, মানে আমরা যদি কিছু ভয়ঙ্কর দেখি, তাহলে আমরা হঠাৎ করে সেখান থেকে চলে যেতে পারি না, মানে কোনো একটা কারণে আমরা সেখানে আটকে যাই। ও সেখানে ওরকমভাবে আটকে গেছিলো, এবং মানে ও আস্তে আস্তে মানে ও কি করবে, ও তো বুঝতে পারছে না, একটা 13 বছরের একটা বাচ্চা, যে এটা ও কি দেখছে, ও বুঝতে পারছে না যে ও কি দেখছে, কিন্তু ওটা দেখছে। আর লোকটা না এরকম কন্টিনিউয়াসলি ঘুরছে, মানে এরকম গোল হয়ে ঘুরছে, মানে কোনো সময় মাথাটা ওর দিকে আসছে, কোনো সময় মাথাটা ওর দিকে চলে যাচ্ছে, না না, ভয়ঙ্কর দৃশ্য। এই দেখে ওরা ওরকম চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসে চলে এসছে। ওর বাবা মা তো ওকে ছেড়ে দিয়ে দৌড়ে প্রথমে ঘরে গেছে, ঘরে গিয়ে দেখছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, মানে কোনো দাগ, কোনো দড়ি, কোনো লোক, মানে কেউ, মানে লোক তো নেই অবভিয়াসলি, ওদের বাড়িতে সিকিউরিটি ব্যবস্থা ছিল, ওরা বাইরে বেরিয়ে গিয়ে কেউ এসেছিল কিনা এরকম দেখার চেষ্টা করছে, কিছু দেখতে পাচ্ছে না। না, ছেলেকে কিছু বলেনি কেন, কারণ দেখো তখন তো আর এত ইনফরমেশন হাতের কাছে নেই যে ছেলে এরকম ভাবে এত ডিটেলসে বলতে পারবে, একটা 13 বছরের ছেলে ও কি দেখেছে। মানে উর্বর মস্তিষ্ক হতে পারে, হতে পারে মানে ইমাজিনেশন, কিন্তু কোনো বাচ্চার এরকম একটা অদ্ভুত ইমাজিনেশন কেন হবে, একটা এটা একটা ভয়ঙ্কর, একটা হিডিয়াস, একটা সাংঘাতিক জিনিস কেন ইমাজিনেশনে আসবে। তোর বাবা মা ওকে কিছু বলেনি, ও ছেলে তো সেদিন থেকে আর ওই ঘরে থাকতে একদম রাজি নয়, সেটা বুঝতেই পারছো, তুমি আমি হলেও থাকতে রাজি হতাম না। তো ওর ভাইয়ের সাথে সেদিনকে থেকে
ওরা যতদিন ওই বাড়িতে ছিল ওর ভাই ছোট ভাইয়ের সাথে একসাথে ঘরে থাকবে, ওরা সেখানে থাকতে শুরু করলো। এইবার শুরু হলো জিনিসপত্র একটু মানে এই ঘটনার পর থেকে বলতে পারো গোটা জিনিসটা না একটু মানে রোল করতে শুরু করলো। আগে একটু আসতে হচ্ছিলো, এবার একটু তাড়াতাড়ি হতে শুরু করলো। জিনিসপত্র তো হারানোর কোনো মানে রোজই কিছু না কিছু যে ওদের বাড়ি থেকে জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। আর জিনিসপত্র হারাতো হচ্ছে ওই ভদ্রলোকের মানে অ্যানির বাবার আর বড় ভাইয়ের, আর কিন্তু কারু নয়। তাদের জিনিসপত্র হারাচ্ছে, ওর স্কুলের টাই, ওনার কোনো হয়তো ওয়ালেট, ওনার কোনো বেল্ট বা ওনার জুতো, মোজা, মানে দেয়ার ওয়াজ নো রিজন ফর এই জিনিসগুলো হারানোর। কিন্তু এই কিছু কিছু জিনিস পাওয়া গেছে, কিছু কিছু জিনিস পাওয়াই যায়নি। এবার তোমরা বলতে পারো যে বাড়িতে যারা কাজ করতো তারা চুরি করছে, কিন্তু তারা তো 24 ঘন্টা বাড়িতে আছে দুজনে, তো তারা কি করে চুরি করবে? তো তাদের তো চুরি করার কোনো সিন নেই। এবার এই জিনিস হতে হতে মানে একটু ধরো অশান্তি ওদের বাড়িতে শুরু হয়েছে। অবভিয়াসলি ভদ্রলোক একটা উঁচু পোস্টে কাজ করছেন, ওনার পক্ষে ওনার মনে হচ্ছে যে বাচ্চারা একটু হয়তো এখানে এসে মানে ঠিক মতো সেটেল করতে পারছে না স্কুলে, বা হয়তো কোনো কারণে, এখন 13 বছরের ছেলে তো টিনেজ ইয়ার্সটা তো একটু ডিফিকাল্ট হয় বাচ্চাদের জন্যে। তো উনি ভাবছেন ছেলেটা হয়তো একটু বদমাইশি করছে, কিন্তু আবার ভাবছেন যে এত জায়গা আমরা ঘুরে এলাম, কখনো আমার বাচ্চারা কখনো এরকম করেনি, হঠাৎ এখানে এসে এরকম অদ্ভুত বিহেভিয়ার কেন করবে? এই করতে করতে হঠাৎ একদিনকে ওদের একজন যে মেয়ের ছিল, যার ধরো দুজনের বয়স এরকম ছিল, একজনের বয়স ধরো তোমার 27 থেকে 30-এর মধ্যে ছিল, আর একজনের বয়স বোধ হয় ওই 35-36 এরকম ছিল, দুজন ভদ্রমহিলা। তো যার 27 থেকে 30-এর মধ্যে বয়স, সে একদিনকে এসে বলল যে আমি কাজ ছেড়ে দেবো, আমি তোমাদের এখানে আর কাজ করব না। তখন ওর মার তো মাথায় হাত, ওর মা বলছে কেন কাজ করবে না কেন, কি হয়েছে? বলছে যে আমি যখন আজকে 7 দিন 8 দিন ধরে এরকম হচ্ছে, আমি যখনই ঘুমিয়ে পড়ছি কেউ আমাকে এরকম জোর করে ঝাঁকিয়ে তুলে দিচ্ছে ঘুম থেকে। তো প্রথমবার তো আমি ভেবেছিলাম হয়তো নিজেরই হয় না, মাঝে মাঝে হঠাৎ করে আমাদের নিজেদের ঘুম ভেঙে যায়, ও ভেবেছিল তাই, তো উঠে পড়েছিল। কিন্তু তারপরে দেখছেন যে না, রোজ এটা হচ্ছে। আর ও যদি ঘুম থেকে না ওঠে আবার যদি ঘুমিয়ে পড়ে, তাহলে পরে মানে গোটা জিনিসটা 7 দিনে মানে বেড়ে যেতে থাকছে। মানে প্রথমে ঝাঁকিয়ে ওঠাচ্ছিল, তারপরে ওর যখন কথা শুনছে না মানে ওর মনে হয়েছে যে যে করছে সে তো ওর কথা যখন শুনছে না, তখন ওর জামা ধরে টানছে, ওকে চিমটি কাটছে। ওর মনে হচ্ছে এগুলো, ওর মনে হচ্ছে, আমি বলছি না এগুলো হচ্ছে কি হচ্ছে না, আমি বলছি যে ও যা বলেছে আমি তাই তোমাদের বলছি, যে চিমটি কাটছে, চুল ধরে টানছে। একদিন তো মানে যেদিনকে ও এসে বললো আর চাকরি করবে না, তার আগের দিন রাত্রিবেলা ওর মানে মনে হচ্ছিল গলায় কেউ একদম পুরো গলা টিপে দিচ্ছে ওকে, মানে ঘুমাতে দেবে না ওকে, কিছুতেই ঘুমাতে দেবে না ওকে, উঠতে হবে ওকে, এরকম একটা। তো ও তো বলেছে যে আমি আর এখানে কাজ করব না, আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। এবার বলে চলে গেছে। এবার হয়েছে কি, দ্বিতীয় যে ভদ্রমহিলা, সে কিন্তু এই পর্যন্ত কোনো রকম এরকম কিছু ফিল করেননি, কিন্তু যেহেতু এ বলেছে, সো ও আর মানে ওরা দুজনে একই ঘরে শুতো। এবার এ তো ওই ঘরে একা শুতে চাইছে না, কারণ ওর তো মনে হচ্ছে যে না, ও বলছে আমিও ছেড়ে দেবো, আমিও থাকবো না ওই ঘরে, আমি থাকবো না। এবার মানে বাড়িতে অনেকগুলো ঘর আছে, বাট কেউ তো একা ঘরে থাকতে যাচ্ছে না। তখন ঠিক হলো যে এ হচ্ছে অ্যানির সাথে ঘরে থাকবে, অ্যানির ঘরে থাকবে। অ্যানিও ঘরে ইয়ে করছিল। এরম করতে করতে এরম করতে করতে আর একদিন সেদিনকে অ্যানি ঘরে বসে পড়াশোনা করছিল। হ্যাঁ, পড়া করছিল। তো কোনো কারণে ওর ছোট, আর ওরা সবসময় দরজা খুলে রেখে পড়াশোনা করতো, মানে কেউ দরজা বন্ধ করে রাখতো না ঘরে। তো ওর ছোটো ভাই এসে ওকে কিছু বলতে গেছে, বলতে গিয়ে মানে মানে এরম করে অ্যানি পড়ছে, তো আমাকে কেউ এসে বলছে দিদি বলতে গেছে। তো আমি একটু চোখ তুলেছি, দেখছি আমার ভাই মানে ছোট ভাই যার 9 বছর বয়স, তার মুখে চোখে একটা ভীতি, মানে একটা ভয়, মানে মানে কীরকম যেন একটা কাঁদো কাঁদো ব্যাপার হয়ে গেছে। তখন অ্যানি জিজ্ঞেস করছে কী রে, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? তখন ও আস্তে আস্তে এরকম হাত তুলে অ্যানিকে দেখিয়ে বলছে, দিদি তোর পেছনে কে বসে আছে, খাটের ওপরে ওটা কে বসে আছে? অ্যানি বলছে যে আমি আর পেছনে তাকাইনি, আমি তো চিৎকার করে মাকে ডেকেছি, মা এসেছে, মা এসে বলছে কি হয়েছে?
মা এসে বলছে যে এটা কি কি হয়েছে, বলছে যে না ও বলছে যে আমার পেছনে কেউ বসে আছে। তখন ওর মা বলছে কোথায়? তো ভাইটা কিন্তু তখনও দেখে যাচ্ছে সেই যে একটা লোক খাটের ওপরে বসে আছে, লোকটার হাতে একটা মানে ধরো কোনো একটা শিশি মতন একটা জিনিস আছে, আর লোকটা বারবার করে ওই শিশিটা দেখে দেখছে, আর ওদের মানে ওর ভাইটার মনে হচ্ছে ওর দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আমার ভাইটা বলছে না ও তো বসে আছে ওখানে, ও বসে আছে তোমরা দেখতে পাচ্ছ না। তো তখন অ্যানি মানে অ্যানির মা দুই ছেলে মেয়েকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে এসছে। এবার অ্যানি আর ওই ঘরে থাকবে না। মানে তিন ভাই বোন এক ঘরে থাকতে শুরু করেছে, তার সঙ্গে আবার ওই ভদ্রমহিলা। মানে সাংঘাতিক একটা অবস্থা বাড়ির। এই কিন্তু এই অবস্থাতেও কোনো কারণে অ্যানির বাবা কিন্তু এটা খুব একটা ফিল করছিল না। মানে ওদের হচ্ছিল, ওর মা ততক্ষণে সেন্স করতে শুরু করেছে যে কিছু একটা প্রবলেম চলছে, এবং ওর মারও এদিক ওদিক থেকে কিছু জিনিস উনি দেখছিলেন এবং সেন্স করছিলেন, কিন্তু অ্যানির বাবা কিছুতেই মানতে রাজি হচ্ছে না যে এরকম একটা কিছু হচ্ছে। উনি ভাবছেন যে না আমার মানে ওনার মানে ভেতরে ভেতরে মানে উনি একটা কীরকম একটা চেঞ্জ পার্সোনালিটি হয়ে যাচ্ছেন। ওনার মনে হচ্ছে যে না আমার ওয়াইফ এবং আমার বাচ্চা কাচ্চারা না একদম বিহেভ করছে না, এরকম ধরনের বিহেভ করা উচিত না, এরকম একটা ফরেন কান্ট্রিতে এসে আমার এত ইম্পর্টেন্ট একটা কাজ এরা আমার কেউ কাজে করতে দিচ্ছে না, এরকম তো চলবে না। তো উনি বউকে বকছেন, বাচ্চাদের ওপরে চিৎকার করছেন, মানে উনি এরকম কখনো করেননি, আগেও করেননি, এরপরেও করেননি। তো ওরাও একটু অবাক হয়ে যাচ্ছে। এই করতে করতে একদিনকে হঠাৎ অ্যানির মা অসুস্থ হয়ে পড়ল। এমন অসুস্থ হয়ে পড়লো যে 24 ঘন্টার মধ্যে ওনার আর ঘুমই ভাঙছে না, মানে ওনাকে জ্ঞান ফেরানো গেল না। তো 24 ঘন্টার মধ্যে ওরকম অবস্থাতে তো সঙ্গে সঙ্গে ওকে হসপিটালাইজ করা হলো। হসপিটালে যখন ভর্তি করা হলো তখন হসপিটালে সবাই বলল, মানে ডাক্তাররা বললেন যে উনি তো কোমায় চলে গেছে। তোমরা ভাবো যে একটা ফরেন সিটি যেখানে ওরা মোটামুটি এখন মাস পাঁচেক ছয়েক হলো এসছে, সেখানে 6 মাসের মধ্যে বাড়ির এইরকম অবস্থা হয়ে গেল। ওনার ওয়াইফ হসপিটালে ভর্তি, ওনার কোমা হয়েছে, কিন্তু ওনার কোনো রকম আদারওয়াইজ কোনো প্রবলেম ওরা পাচ্ছে না। ও যে কেন কোমাতে গেছে সেটাও ডাক্তাররা বুঝতে পারছে না। উনি ওনার ওয়াইফকে নিয়ে ইন্ডিয়াতেও ফিরতে পারছেন না, কারণ ওনার এরকম অবস্থা, প্লাস ওনার চাকরির ব্যাপার আছে। হ্যাঁ, ওনার তো সাংঘাতিক অবস্থা। এই মতো সময় ওনার মা মানে অ্যানির যে ঠাকুমা এবং ঠাকুর দাদা তারা হ্যানয়তে এলেন এদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য, কারণ ভদ্রলোক তো তখন হসপিটাল আর অফিস বাড়ি ঘর কি করে সামলাবেন, কাজের লোকেরা ততক্ষণে বলছে কাজ ছেড়ে দেবো ইত্যাদি ইত্যাদি। তো উনি তখন ওনার বাবা মা এখানে এলেন। এবার অ্যানির ঠাকুমা কিছু জিনিস জানতেন, মানে উনি জানতেন। তো উনি তো বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন যে এই বাড়িতে কিছু প্রবলেম আছে। তো যাই হোক, উনি তো প্রথম কিছুদিন মানে প্রথম 2-1 দিন উনি তো এসেই ছেলেকে বলতে পারেন যে ছেলে বাড়িতে প্রবলেম আছে এ করো। উনি আগে একটু দেখতে চেয়েছিলেন কি ব্যাপার, প্লাস ধরো নাতি নাতনিরা বাড়িতে আছে, তাদের মা হসপিটালে, এবার উনি কি এসে প্রথমে ওদেরকে হ্যান্ডেল করবে। তো ওদেরকে হ্যান্ডেল করে দেখাশোনা করে 2-3 দিন বাদে উনি ছেলেকে বলেছেন যে দেখো এই বাড়িতে না প্রবলেম আছে, এই বাড়ি তোমায় ছাড়তে হবে। তখন ছেলে মাকে বলেছে যে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো আমি কোথায় কিরকম কাজ করি, সেখানে আমি গিয়ে কি বলবো, বাড়ি ছেড়ে কেন দিচ্ছি আমি। আর এই এখানে বাড়ি ওদের খুঁজতে গেলে অনেক প্রসেস ফলো করতে হবে, ওদেরকে সিকিউরিটি মেজার্স দেখতে হবে। তুমি তো জানো মা আমি আজকে এতদিন ধরে কাজ করছি, তুমি এরকম একটা কথা আমাকে কি করে বলছো। তখন মা বলেছে যে দেখ আমি তোকে তোর ভালোর জন্য বলছি, দেখ অনেক সময় অনেক জিনিস হয় যেটা তোর এমনিতেও বুঝতে না পারতে পারিস, কিন্তু সেটা হচ্ছে এখানে। আমার বলছে মা তুমি এসছো এখানে, বাবা এসছে এখানে, আমার ছেলে মেয়েদেরকে মা তুমি একটু হ্যান্ডেল করো। আমার ওকে মানে আমার ওয়াইফকে দেখাশোনার জন্য আমাকে যেতে হবে, কাজ করতে হবে, এরকম ধরনের উদ্ভট কথাবার্তা তুমি বলো না। যাই হোক, তো ঠাকুমাও তো জোর দিতে পারছে না ছেলেকে, তখন ঠাকুমা নিজেই মানে উনি মানে উদ্যোগী হয়ে ওই আশেপাশে লোকেদের সাথে কথা বলতে শুরু করলেন যে একটু যদি কোনো মানে কোনো রকম প্রিস্ট বা কোনো রকম মানে মানে কোনো রকম ওঝা বলতে পারো, প্রিস্ট বলতে পারো, পাওয়া যায়। এবার তোমাদের বলি যে ভিয়েতনাম
88% of Vietnamese are Buddhists. সো ওখানে যদি তুমি প্রিস্ট পাও মানে তারা বুদ্ধিস্ট মাংস হবেন, যারা যদি পুজো আচ্চার ব্যাপারে যদি কিছু বলো। তো ওরকম করতে করতে যে মানে এবার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, উনিও খুব ভালো ইংরেজি বলতে পারেন না, উনি তো অবভিয়াসলি ভিয়েতনামিজ বলতে পারেন না। তো ওই যে অন্য যে মেয়েটা ছিল, আর একটা যে মেয়েটা ছিল, ওকে নিয়ে গিয়ে দেখে টেকে উনি একটা এরকম একটা মাংকের সাথে ওনার দেখাও মানে ওর আলাপ হলো, করিয়ে দিলেন। উনি ওনাকে বললেন যে আপনি আমার বাড়িতে এসে একটু মানে উনি যেটা যতটুকু পেরেছেন বুঝিয়েছেন। এবার এই মাংক এলো ওদের বাড়িতে, এসে ঢুকেই ও একটু মানে থতমত খেয়ে গেছিল বাড়িতে। মানে উনি ঠাকুমা বলেছেন যে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে, বাচ্চা কাচ্চারাও তো দেখছে। তো যাই হোক, ও এসে একটু কি সব রিচুয়াল করতে শুরু করলো। করতে করতে রিচুয়ালের মাঝখানে ও ভয় পেয়ে মানে অ্যাজ ইফ ওকে কেউ ভয় দেখিয়েছিল, ভয় পেয়ে ও ওখান থেকে পালিয়ে গেল, মানে চলে গেল কোনো কথা না বলে। তো ঠাকুমার তো মাথায় হাত, এই দেশে উনি কি করবেন বুঝতে পারছেন না। এদিকে ছেলের বউ ওরকম হসপিটালে, বাচ্চা কাচ্চাগুলো দিন দিন ওরকম শুকিয়ে যাচ্ছে, মানে প্র্যাকটিক্যালি তার মা হসপিটালে, বাবার সাথে ঝগড়াঝাটি চলছে, একটা অশান্তি মানে একটা গোটা জিনিসটা একটা এরকম অশান্তি হয়ে আছে। এবার পরের দিন সেই মাঙ্ক ফেরত আসলেন ওনার এক মানে বলতে পারো সিনিয়র মাঙ্কের সাথে, মানে উনি ওনার থেকে যে সিনিয়র তাকে নিয়ে এসছেন। সে এসে সে ভালো ইংরেজিতে কথা বলতে পারে। সে এসে ঠাকুমার সাথে কথা বললেন এবং বললেন যে এই বাড়িতে খুব মানে এই বাড়িতে প্রচুর নেগেটিভ এনার্জি আছে, মাল্টিপল নেগেটিভ এনার্জি আছে, এবং সেই মাল্টিপল নেগেটিভ এনার্জিরা আস্তে 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 কি হয়েছে, তারা খুব স্ট্রং হয়ে গেছে। এবং যেহেতু তোমাদের বাড়িতে এত অশান্তি চলছে, তোমাদের বাড়িতে এত একটু রাগারাগি, দের ইজ স্যাডনেস, দের ইজ ইউনো, তোমাদের বাড়িতেও একটা নেগেটিভ এনার্জি চলছে। তো ওই নেগেটিভ এনার্জিগুলো তোমাদের নেগেটিভ এনার্জির ওপরে ফিড করে আরও স্ট্রং হয়ে যাচ্ছে, মানে তোমাদের দুঃখ কষ্টে ওরা আরও বেশি মানে স্ট্রং হয়ে যাচ্ছে, এবং ওরা তোমাদের ওপরে কোনো না কোনো সময় মানে ওরা তোমাদেরকে আরও ক্ষতি করবে। তোমরা এই বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দাও। ঠাকুমা ভাবলেন যে হ্যাঁ, আমি তো এই কথাই বলেছি আমার ছেলেকে, কিন্তু ছেলে তো শুনছে না। তো উনি আবার ছেলেকে বললেন, সেদিনকে রাত্রিরে ছেলেকে বললেন যে প্লিজ প্লিজ তুই, আমি তোর কাছে হাত জোর করছি বাবা, আমি তোর কাছে কিছু চাইনি কোনো দিন, আমরা হোটেলে গিয়ে থাকি, চল এখান থেকে আমরা বেরিয়ে যাই। এবার অ্যানির বাবারও মনে একটু 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 খচকা মানে খোঁজ 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 করছে যে কি ব্যাপার, কেন হচ্ছে এরকম, কেন হচ্ছে এরকম, কেন হচ্ছে করতে করতে সেদিকে ও রাত্রিরে তখন মাকে বললো যে ঠিক আছে, কালকে আমি এমবাসিতে গিয়ে কথা বলছি মা, দেখছি কি করা যায়। এবার পরের দিন সকালে সাংঘাতিক অবস্থা, যে ছোট বাচ্চাটা মানে অ্যানির যে সব থেকে ছোট ভাই, যার 9 বছর বয়স, তার মানে হঠাৎ বমি শুরু হলো, মানে একদম নন স্টপ হয়ে যাচ্ছে। মানে একটা 9 বছরের বাচ্চা সকালবেলা থেকে বমি করতে শুরু করেছে, তার বমি বন্ধ মানে আর কিছু নেই, পেট থেকে বেরোতে বেরোতে মানে জল খাওয়াচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, ওষুধ বেরিয়ে যাচ্ছে, মানে একটা সময় গিয়ে শুধু ড্রাই রেচ মানে যাকে বলো এরকম হচ্ছে, কিন্তু কিছু বেরোচ্ছে না। কারণ মানে প্র্যাকটিক্যালি তোমার যেটা তোমার ইয়ে বলে আমাদের বাংলাতে যেটা পিত্তি বলে, সেটা ছাড়া আর কিছু বেরোনোর মতো পেটে আর নেই। ওর পেট খালি হয়ে গেছে, ওর পেট অবধি কিছু পৌঁছাতে পারছে না। ওকে হসপিটালে নিয়ে যেতে হলো, ওই একই হসপিটালে যেখানে ওর মা ভর্তি আছে ওখানে বাচ্চাটা ভর্তি হলো। এবার দের ইজ নো রিজন যে হঠাৎ ওই বাচ্চাটার কেন হবে, কিন্তু ওই বাচ্চাটার ওরকম অবস্থা, তার সাথে একদম মানে তার দিয়ে জ্বর, মানে যেরকম ওই মানে বমি, আর মানে ডাক্তাররা ওকে তখন ইন্ট্রাভেনাস শুরু করেছে, কিন্তু তারপরে জ্বর, ওই একটা 9 বছরের বাচ্চার। তখন তো ওর ঠাকুমা মানে প্র্যাকটিক্যালি কান্নাকাটি শুরু করেছে। ঠাকুরদাদা ওর বাবাকে বলছে যে তুই চল এখান থেকে বেরিয়ে পড়, এখান থেকে বেরিয়ে পড়, এখান থেকে বেরিয়ে পড়। এবার বাবা বেচারি কি করবে। তো যাই হোক, বাবা বলছে যে ঠিক আছে, আমি তোমরা একটু শান্ত হও, আমি যাচ্ছি, এমবাসিতে যাচ্ছি। তো উনি যখন এমবাসিতে গেছেন, তখন ওনার একটা কলিগ, উনি সেদিনকেই এসছেন, এই কলিগটা, উনি মানে ওরা যখন একটা কান্ট্রিতে থাকে তখন ডিফারেন্ট সিটিতে ওদের অনেক সময় ডেপুটেশন হয়, মানে অন্য সিটিতে ওদের কোনো কারণে যেতে হয়েছিল। তো এই ভদ্রলোক এতদিন ছিলেন না, ইনি হঠাৎ এসছেন। ইনি এসে ব্যানির বাবাকে জিজ্ঞেস করেছে যে
কি হয়েছে? তখন আনির বাবা সব বলেছে। তখন ও বলেছেন যে ঠিক আছে তুমি আমার সাথে চলো, তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাবো, তুমি চলো, এক্ষুনি চলো। তো তখন তখন আনির বাবা বলছে ঠিক আছে তাহলে আমি আমার মাকেও নিয়ে যাবো। বলছে ঠিক আছে নিয়ে চলো। তো ওই ওনার মা মানে গ্র্যান্ডমাদার, আনির গ্র্যান্ডমাদার আর আনির বাবা এই ভদ্রলোকের সাথে গেছেন। এই ভদ্রলোক ওনাদেরকে হ্যানয়ের বাইরে বেশ অনেকটা দূরে, ধরো হ্যানয় সিটির থেকে অনেক খানিকটা দূরে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে নিয়ে গেছেন। মনেস্ট্রিতে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে মানে একটা খুব বুড়ো মাঙ্কের সাথে, মানে খুব বয়স্ক একজন মানে সিনিয়র বয়স্ক একজন মাঙ্কের সাথে গিয়ে কথা বলে উনি বলেছেন এরকম হয়েছে। এবার এই ভদ্রলোক ভিয়েতনামিজ বলতে পারেন, কারণ উনি অলরেডি ওখানে 2 বছর ছিলেন, তো মানে কিছুটা বলতে পারেন। তো যাই হোক, তো নিয়ে গেছেন। তখন ওই মাঙ্ক বলেছে যে উনি কিছু একটা করলেন, কিছু একটা ওখানে ওনার মানে এক্স্যাক্টলি কী করেছে সেটা তো অ্যানি জানে না, কারণ ওর বাবা ঠাকুমা ওকে বলেনি। বাট কিছু একটা করেছিলেন, কিছু একটা করে উনি বললেন যে হ্যাঁ এরকম মাল্টিপল নেগেটিভ ইয়ে আছে, ওই বাড়ির খুব খারাপ একটা মানে একটা বাড়িটা খুব খারাপ বললেন তখন উনি বললেন যে তোমরা দুজনে আমার সাথে একটা একটা ইয়ে করো, মানে পুজো করো, ধরো পুজো করো, বললেন পুজো করো। তো পুজো টুজো করলো, করে উনি বললেন যে তোমার নাতির আর তোমার ছেলের বউয়ের বালিশের নিচে উনি যেটা দিলেন সেটা রেখে দিতে। তারপরে উনি বললেন যে আমার যতটা ক্ষমতা আমি করেছি, এরপরে সবই ভগবান বুদ্ধের ওপরে। তো ওদেরকেও দিলেন, মানে আমরা যেরকম তোমার পুজোরতে সুতো হ্যাঁ না, ওরকম একটা ইয়ে পরিয়ে দিলেন এবং অন্য বাচ্চাদের জন্য দিয়ে দিলেন, এদের দুজনের জন্য দিয়ে দিলেন, দিয়ে বললেন যে তোমরা যাও, ভালো হবে, বুদ্ধ ভালো করবেন। যাই হোক, ওরা চলে এলো। ওরা যখন হসপিটালে পৌঁছালো, হসপিটালে পৌঁছে ওরা প্রথম খবর যেটা পেলো সেটা হচ্ছে যে অ্যানির মার জ্ঞান এসছে, উনি কোমা থেকে বেরিয়ে এসছেন। আর বাচ্চাটাও অনেকটা ঠিক হয়েছে, মানে ওর জ্বরটা কমে গেছে, ওর ওই ওয়াক ওয়াক করাটা বন্ধ হয়েছে। হ্যাঁ, ও খানিকটা মানে ওর সিস্টেমটা খানিকটা কাম হয়ে গেছে। তো ঠাকুমার বাবার তো মনে একটু আশা আসলো যে না কিছু হচ্ছে। তো ওরা তখন গিয়ে ওই যা যা বলেছিলেন উনি সেগুলো করে দিল, হাতে বেঁধে দিলেন, বালিশের তলায় যা রাখতে বলেছিলেন রেখে দিলেন। হ্যাঁ, দিন 7 মধ্যে মিরাকিউলাসলি অ্যানির মা এবং ভাই দুজনে ঠিক হয়ে গেল। তো সেদিনকে রাত্রিবেলায় মানে যেদিনকে ওরা ফিরতে এসেছিল ওই মনেস্ট্রি থেকে, সেদিনকে রাত্রিবেলায় ওরা একটা হোটেলে মুভ করে যায়। ওই বাড়িতে আর ফেরত যায়নি, মুভ করে যায়। পরে অন্য লোককে দিয়ে ওরা জিনিসপত্র সব ওখান থেকে নিয়ে আসে এবং একটা সিটির মধ্যে একটা বাড়ি এমবাসি থেকে ঠিক করে দেয়। অবভিয়াসলি এই বাড়িটা অনেক ছোট এবং অন্যরকম, কিন্তু কেউ কোনো কমপ্লেন করেনি ওই বাড়িতে। ওরা নেক্সট 2.5 বছর সেই বাড়িতেই ছিল, যতদিন না হ্যানয় থেকে ট্রান্সফার হয়ে গেছেন ওনারা। এবার যখন ওরা ছিল এবং আস্তে আস্তে যখন সব কিছু নর্মালে ফেরত আসলো, তখন ওরা এই বাড়ির সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছিল। কি জানতে পেরেছিল যে মানে নোন হিসাবে ওই বাড়িতে 3 জন ভদ্রলোক আত্মহত্যা করেছিলেন। একজন সুইসাইড করেছিলেন গলায় দড়ি দিয়ে, এক্স্যাক্টলি যেখানে ওই বড় ছেলেটা দেখেছিল উনি ওখানেই ঝুলেছিলেন। দ্বিতীয় জন আত্মহত্যা করেছিলেন পয়জন খেয়ে, যাকে ওই ছোট ছেলেটা দেখেছিল অ্যানির ঘরে বসে থাকতে। আর তৃতীয় জন আত্মহত্যা করেছিলেন হাত কেটে, মানে রিস্ট কেটে। এবং তৃতীয় জন যখন আত্মহত্যা করে ফেলেছিলেন, মানে যখন কেটে ফেলেছিলেন, তারপরে বোধহয় ওনার বাঁচার ইচ্ছে হয়েছিল, সেই জন্য উনি ওনার পাশে শুয়ে থাকা ওয়াইফকে ওঠাতে চেয়েছিল, অনেক ঝাঁকানি দিয়েছিল। কিন্তু অনেক সময় হয় না, গাঢ় ঘুমের মধ্যে তোমার ঘুম নাও ভাঙতে পারে, হয়তো তুমি বলে হ্যাঁ কি হয়েছে আচ্ছা বলে একটু পাশ ফিরে শুলে তুমি জানো না কি হয়েছে, কিন্তু ওনার এত ব্লাড লস হয়েছিল যে উনি ওখানে অজ্ঞান হয়ে যান এবং তারপরে অবভিয়াসলি যতক্ষণে বউয়ের ঘুম ভাঙে ততক্ষণে উনি ব্লাড লসে মারা যান। এই 3টে ঘটনা ওরা জানতে পেরেছিল, এই 3টে হয়েছিল অলরেডি, না গোটা বাড়িটার মধ্যে একটা নেগেটিভ এনার্জি ছিল। এবং তারপরে ওদের আগে যারা ছিল সেখানে ক্ষতি হয়েছে মা এবং বাচ্চাদের, কখনো কিন্তু কোনো পুরুষের বা কোনো ছেলের ক্ষতি হয়নি, মানে কোনো 18 বছরের ওপরে ছেলের কোনো ক্ষতি হয়নি, কোনো পুরুষের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে শুধু মহিলাদের, শুধু বাচ্চাদের ওই বাড়িতে।
ওরা হ্যানয় থেকে চলে আসার পরে অবভিয়াসলি অনেক দিন মানে খুব যেরকম হয় ইন টাচে থাকে, লোকজনকে জিজ্ঞেস করেছিল। তারপরে ওরা জানতে পেরেছিল যে সেই বাড়িটাকে ওরা বাড়িটা ভেঙে দিয়ে ওখানে অ্যাপার্টমেন্ট বিল্ডিংস হয়েছে। এবার সেই অ্যাপার্টমেন্ট হন্টেড কিনা সেটা অ্যানি জানে না, কিন্তু এটা অ্যানির জীবনের মানে বিতি যাকে বলে নিজের হয়েছিল। এই ঘটনাটাও বলেছে। এরকম ঘটনা ওরা অনেক জায়গায় ট্রাভেল করেছে, বুঝতেই পারছো, অনেক দেশে ট্রাভেল করেছে, কিন্তু কোনো দেশে ওদের সাথে এরকম হয়নি। তবে অ্যানির কাছে আরও একটা আমি হ্যানয়ের গল্প শুনেছি, ভিয়েতনামের ভূতের গল্প শুনেছি, ভয়ের গল্প শুনেছি, যেটা তোমাদেরকে আমি পরে বলবো। এই গল্পটা কেমন লাগলো সবাই বলো। আমি একটু কমেন্ট দেখছি এবার। থ্যাংক ইউ প্রিয়দর্শিনী, I'm looking like a black rose. Thank you so much. Hello Arupa, so nice to see you. Hello Ishani. Hello Sudipta. হ্যাঁ ঠিক কথা, ইমাজিনেশনের তো লিমিট আছে, একটা বাচ্চার এরকম হয় না। হ্যালো সৌম্য। ঠিক সুচরিতা। রানু বলছে আমার ছোট দেওরের এক ধরনের অদ্ভুত ঘটনায় ওর পুরো জীবনটা বদলে গেছিল এবং শেষ পরিণত মৃত্যু হয় অদ্ভুতভাবে। বাবা কি সাংঘাতিক রানু, তুমি এসব ভূত বিশ্বাস করতে না, কিন্তু এখনো করি না, কিন্তু দেওরের ঘটনাটা কখনো কখনো মনে নাড়া দেয়। জানো তো অনেক কিছু আছে যেটা আমাদের বুদ্ধি ব্যাখ্যার বাইরে, তো বিশ্বাস করাটা অবভিয়াসলি তোমার ওপরে, না বিশ্বাস করা বা বিশ্বাস করা। কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে, কেন ঘটে, লোকের সাথে কেন ঘটে আমি জানি না, বাট হয় এরকম। সুচরিতা জল খেলেও বমি হয়, ডাক্তার দেখিও তোমার কিছু প্রবলেম থাকে। কেন সুইসাইড করেছিল ওরা জানে না, বাড়িটা অনেক পুরনো সেই জন্যে মানে অত জানে না। হ্যাঁ অমৃতা, ভয়ঙ্কর ঘটনা। সবাই সবাই একসাথে করেনি গীতাদি, এটা ডিফারেন্ট ফ্যামিলি, কিন্তু তিনটে বলতে পারো যে তিনটে ফ্যামিলি, তিনজন পুরুষ ওই বাড়িতে পরপর সুইসাইড করেছিল। হ্যাঁ শুভন, ভয়ঙ্কর ঘটনা এটা। হ্যাঁ কোয়ার্টার্সেও হয়, কোয়ার্টার্সেও আমি শুনেছি, আর্মি কোয়ার্টার্সেও হয় মাঝে মাঝে, মানে অন্য কোয়ার্টার্সেও নিশ্চয়ই হয়। সকলের ভালো লেগেছে? ওকে গুড। এবার তাহলে আমি সেকেন্ড ঘটনাতে আসি। সেকেন্ড ঘটনাটা আমাদের দিল্লির ঘটনা। এই যে এত গরম 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 চলছে, হ্যাঁ সোলসের ইনফ্লুয়েন্স থেকে যায়। হ্যাঁ রানু, একদিনকে বলো এসে তোমার দেওরের ঘটনাটা, ভালো লাগবে আমাদের। ওদের এখন অনেক কথাবার্তা চলছে। হ্যাঁ খেপে গেছে, ঠিক অরূপা, ইউভ গট ইট, ইউভ নেইলড ইট, খেপে গেছে। ঠিক আছে, আমি পরের ঘটনাতে বলি, অলরেডি টাইম হয়ে গেছে, বেশিক্ষণ তোমাদের আটকে রাখবো না। আমার পরের ঘটনাটা দিল্লি নিয়ে। দিল্লি জানো তো যে দিল্লির কথা আছে যে দিল্লিতে যদি তুমি ঘোরো তাহলে পরে 7টা মানে ইউ উইল ফাইন্ড 7 সিটিজ। এই যে আমরা সিটিটাতে আছি তার নিচে আরও 6টা সিটি পাওয়া যাবে, মানে এরকম একটা কথা আছে। তাতে ওর কিছু যায় আসে না। হ্যাঁ দিল্লি 52 তো হয়নি, 52 হয়েছে বোধ হয়, ওই মঙ্গেশপুর না কোথায় হয়েছে। এনিওয়ে এত সেই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। যাই হোক, লেট মি কাম টু দ্য স্টোরি। তো স্টোরি হচ্ছে এই যে দিল্লিতে, বললাম তো দিল্লি খুব পুরনো, এবং কোথায় কি হয়ে আছে, কোথায় কি ছিল, কোথায় কি থাকতে পারে সেটা মাঝে মাঝে জানা যায়, কিন্তু মাঝে মাঝে জানাও যায় না। এবার আমি যেখানে থাকি দিল্লিতে,
বসন্ত কুঞ্জে। সেখান থেকে তোমাদেরকে যদি বলি, আমার বাড়ি থেকে তোমরা যদি কেউ দিল্লি এসে থাকো বা দেখে থাকো বা পড়ে থাকো, জেনে থাকো, আমার বাড়ি থেকে কুতুব মিনার অ্যাবাউট 15 মিনিটস, 15 মিনিটও না, 10 মিনিটে পৌঁছে যাবে। মানে এখান থেকে বেরোলে কুতুব মিনার দেখা যায়, বুঝতে পারছো তো কত কাছে কুতুব মিনার। আমি কেন বললাম কুতুব মিনার, তার কারণ হচ্ছে যে আমি প্রথমবার যখন দিল্লিতে আসি তখন আমরা কাশ্মীর যাচ্ছিলাম। তো সেই সময় আমরা দিল্লি হয়ে কাশ্মীর গেছিলাম। হ্যাঁ, তো দিল্লিতে আমরা তখন ওই সব যত দেখার জায়গা আছে, পুরনো কেল্লা, নতুন লাল কেল্লা, কুতুব মিনার, হ্যানা ত্যানা প্যানা, তোমার সব দেখেছিলাম। তো আমার মনে আছে যে কুতুব মিনার দেখতে এসে যিনি ছিলেন বাবার সাথে, যিনি বাবাকে দেখাচ্ছিলেন গোটা জায়গাটা, তিনি বাবাকে এই জায়গাটা আমাদেরকে দেখান, মানে এই জায়গাটা ঠিক না কিন্তু পাশের জায়গাটা দেখাতে এনেছিলেন। এবং তখন এখানে সব জঙ্গল ছিল, মানে আমি যে এখানে থাকবো এটা আমি তখন জানতাম না। যাই হোক, এই এই জায়গাটা এনিউইচ এখনো একটু জঙ্গল জঙ্গলই আছে, যেহেতু এখনো অনেক 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 ডেভেলপমেন্ট হয়ে গেছে। তবুও জায়গাটাতে অনেক পুরনো গাছপালা এবং কাছাকাছি একটু এই যে তোমার কুতুব মিনার যে কমপ্লেক্সটা তার সঙ্গে এবং তার পাশ দিয়ে বেশ অলমোস্ট 42 স্কোয়ার একর্স অফ আরবান ফরেস্ট আছে, বুঝতে পারছো, এমনিতেও জংলা যায়। সো আমি যে যে সময়ের কথা বলছি এই ঘটনাটা, সেটা ধরো লেট 80s ঘটনার কথা বলছি তোমাদেরকে, মানে 85-86, মানে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে ঘটনা। হুম। তো তখন এই জায়গাগুলো, মানে আমরা যেখানে থাকি সেই জায়গাগুলো প্রথম প্রথম হয়েছে, এই ব্লকস হচ্ছে, একটা ব্লক হয়েছে আর একটা ব্লক হচ্ছে ইত্যাদি হচ্ছে। তো তার জলের কানেকশন দেওয়ার জন্যে মিউনিসিপ্যালিটি থেকে একটা জলের ব্যবস্থা করেছিল, যে এখানে আমি বলছি তোমাদেরকে যে 2005-06 অবধি আমাদের খুব জলের প্রবলেম হতো বসন্তকুঞ্জে, যতদিন না একটা পার্টিকুলার লাইন এখানে আমাদের সাথে কানেকশন হয়েছে। মানে 5-6 কেন, আমি বলতে পারি তোমাদেরকে প্রায় 9-10 অবধিও ছিল, মানে একটা বেসিক জলের প্রবলেম ছিল, ট্যাঙ্কার লাগতো, মাঝে মাঝেই ট্যাঙ্কার নিতে হতো জলের জন্য। জলের ফ্লোটা খুব কম ছিল, প্লাস এটা ধরো অনেকটা পাথুরে একটা মানে জায়গাটা খুব পাথুরে, এখানে মাটি কম পাথর বেশি, সেই জন্য অবভিয়াসলি জল আসাটাও মানে যে যে গ্রাউন্ড ওয়াটার পাবে তারও কোনো মানে তার কোনো চান্স নেই। সো যাই হোক, সেই জলের মানে বলতে পারো জলের বোর্ড বা দিল্লি জল বোর্ড, মানে জল বোর্ডের অফিস এবং বিল্ডিং এবং পাম্প এবং রেজার্ভয়ার এবং যা 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 থাকে সেগুলো তৈরি হচ্ছিল। তো জায়গা অলরেডি জংলা জংলা জায়গা ছিল, কোনো রকম মানে পাশাপাশি তখন সবে সবে অন্যান্য বিল্ডিংস হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। তখন মানে আমি যাদের কাছে গল্প শুনেছি তারা এখানে পুরনো, মানে তারা এখানকার পুরনো কর্মচারী। সো ধরো তারা যখন কাজ করতো তখন ওই 84-85 সালে কাজ করতো, আমি এখন শুনেছি, তো অবভিয়াসলি তাদের বয়স হয়েছে। তারা যখন কাজ করতো তাদের তখন এই ধরো 23-24 বছর বয়স, এখন তারা 60-65 বছর বয়স হয়ে গেছে, একজন 70 বছর আছেন। তো তারা গল্পটা বলেছেন, ওরা ওখানে কাজ করতো, মানে এরা সবাই ধরো কি বলবো, এরা সবাই ধরো ক্ল্যারিক্যাল কাজ করতেন, এবং কেউ কেউ মানে ইঞ্জিনিয়ারিং এর কাজ করতেন, জলের ইঞ্জিনিয়ারিং এটা ওটা ওটার কাজ করতেন। তো এদের কাছে গল্পটা শোনা। তো ব্যাপারটা হচ্ছে যে ও যে জায়গাটা নেওয়া হয়েছে সেই জলের বোর্ডটা কিন্তু যেখানে ছিল সেখানে এখনো আছে, মানে আমাদের বসন্তকুঞ্জের মধ্যেই। তো যেখানে জায়গাটা নেওয়া হয়েছিল, বড় একটা জায়গা নেওয়া হয়েছিল এবং ওদেরকে ওখানে একটা ওদের মানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল, যে হ্যাঁ এখানে রেজার্ভয়ার করা হবে, এখানে তো বড় ট্যাঙ্ক থাকবে, বা যে 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 তোমার পাইপস লাগে, যে ওয়াটার ক্লিনিং প্লান্টস লাগে, হ্যানা ত্যানা প্যানা, অনেক বিশাল বিশাল জায়গা, মানে ভেতরে বিশাল জায়গা। তো সেই জায়গাটা তখন হচ্ছে, সবে শুরু হচ্ছে, তো কনস্ট্রাকশন হচ্ছে এবং সেই জন্য ওখানে লোক লাগবে, প্লাস ওরা একটা মানে মাপা ঝোকার চেষ্টা করছে যে ওখান থেকে জল সব জায়গায় কি করে যাবে ইত্যাদি ইত্যাদি, মানে ইটস আ হিউজ ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক চলছে। তো প্রচুর লোকে ওই সাইটে কাজ করতো।
শিফটে কাজ করতো, 3টে শিফটে কাজ হতো। তো এই মানে ঘটনাগুলো সারাদিনে হতো, মানে এরকম না যে ঘটনা শুধু রাত্রিবেলা হচ্ছে, রাত্রিবেলা এবং সন্ধ্যেবেলার দিকে ইন্টেন্সিফাই করে যেত, কিন্তু সারাদিনই লোকে সাথে এই ঘটনাগুলো ঘটেছে। তো কি ঘটনা ঘটেছে, তো অবভিয়াসলি প্রথমে যখন ওরা মাটি টাটি খুঁড়ে, মানে যেরকম ফাউন্ডেশন লে করছে বা কোনো জিনিস সার্ভে করছে, এটা করছে, একে তো অনেক জঙ্গল ছিল, সেটাকে পরিষ্কার করতে হয়েছে। মাটি খুঁড়ে হিউম্যান রিমেন্স পাওয়া যাচ্ছে, রিমেন্স মানে বোন হাড্ডি পাওয়া যাচ্ছে। তো সেই দেখে তো অনেক লোকে ভয় পেয়ে যাচ্ছে, মানে তুমি যদি তোমার যেখানে কাজ করছো সেখানে যদি মাটি খোঁড়ো এবং মাটি খুঁড়ে যদি স্কেলিটনস বেরোয় বা মানুষের হাড়গোড় বেরোয়, ভয় তো লাগবেই। মানে এটা একটা তো সাংঘাতিক মানে সাংঘাতিক ব্যাপার। এবং বোঝো তুমি যেখানে কাজ করছো প্রিটি মাচ মিডল অফ নোওয়্যার, চারিদিকে জঙ্গল, আশেপাশে খুব একটা লোকজন নেই, 5-6 কিলোমিটারের মধ্যে কোনো লোকজন নেই। এবার দিনের বেলায় ওখানে ঝিঝি পোকা ডাকে, রাত্রিবেলা আর সন্ধ্যেবেলা কি অবস্থা হয় আমি তো বোঝাতে পারছি, মানে বোঝাতে পারছি তোমাদের নিশ্চয়ই। আর ইলেকট্রিসিটির লাইনও যে সব লেগে গেছিলো এরকম নয়, তখনও কিন্তু এখানে ইলেকট্রিসিটি কানেকশনের কাজ চলছে। সো খানিকটা দূর অবধি ইলেকট্রিসিটি ছিল, তারপরে ইলেকট্রিসিটি ছিল না। ওদের ওখানে ছিল ইলেকট্রিসিটি, ওই জায়গাটাতে ওরা ইলেকট্রিক কানেকশন পেয়েছিল। সো এরা এরকম কাজ করতো, এরকম প্রথম কথা তো ওরা দেখে, ওই দেখে ওরা ভয় পেয়ে গেছে। তারপরে প্রত্যেকটা লোক যারা রাত্রিরে কাজ করেছে, সন্ধ্যেবেলা কাজ করেছে, দিনের বেলা কাজ করেছে, তারা অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখেছে। মানে মানে হঠাৎ একজন কেউ দেখছে যে একটা মানুষ মানে বুকে ছুরি খেয়ে মরে পড়ে আছে। ও ভেবেছে সত্যি সত্যি ওটা কিছু হয়েছে, কাছে গিয়ে দেখছে কিছু না। হ্যাঁ, কোনো হয়তো কোনো হয়তো মেয়েকে দেখছে, তার হয়তো মানে মাথাটা খুলে পড়ে যাওয়ার মতন অবস্থা, মানে গলা কেউ কেটে দিয়েছে। মানে ওরা এসব দেখেছে। এখন তোমরা বলতে পারো যে ওদের চোখের ভুল, ওরা হয়তো ভয় পাচ্ছিল সেই জন্য ওরা নিজেরাই এরকম দেখেছে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস যে সবাই এরকম কন্টিনিউয়াসলি হ্যালুসিনেট করছে, এটা হাউ ইজ ইট পসিবল? মানে এরকম ধরনের জিনিস দেখছে মাটিতে মাঝে মাঝে। মানে একজন গল্প করছে যে লেবারকে দিয়ে মাটি খোঁড়াচ্ছিল, মানে মাটি খোঁড়াতে খোঁড়াতে জল বেরোয়, তো মাটি খোঁড়াতে খোঁড়াতে হঠাৎ মানে প্র্যাকটিক্যালি রক্ত বেরোতে শুরু করলো। মানে ওরা সবাই চমকে গেল যে এখান থেকে রক্ত বেরোচ্ছে কেন। তারপরে গিয়ে দেখলো না, ওটা রক্ত নয়, কিছুই নয়, কিন্তু অ্যাজ এফ মাটি থেকে রক্ত বেরোচ্ছে। মানে ফর সাম টাইম ওদের সকলের মনে হয়েছিল যে প্র্যাকটিক্যালি ফ্রেশ রক্ত বেরোচ্ছে মাটি থেকে। মানে তো প্লেস পাজল, বুঝতেই পারছো জায়গাটার কীরকম অবস্থা। মানে সারাদিন সারাদিন ওখানে একটা কীরকম আওয়াজ হতো, ওরা বলেছে যে ওখানে একটা অদ্ভুত একটা আওয়াজ হতো, এবং যত রাত্রির গভীর হতে থাকতো তত সেই আওয়াজটা একটা কান্নায় পরিণত হতো। মানে কেউ একজন কারা, কেউ নয়, কারা বসে বসে কন্টিনিউয়াসলি কাঁদছে, মানে বিলাপ করছে যাকে বলে, সেই রকম ধরনের আওয়াজ। মানে ঠিক কান্না নয়, বিলাপ করছে। এবং তার সঙ্গে তোমার যদি খুব লাগে বা তোমার যদি হাত পা কেটে যায় বা ভেঙে যায়, তুমি যেরকম একটা উ বা গ্রোন করবে, সেরকম আওয়াজ, মানে বিলাপের আওয়াজ, ওরকম একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি হতো। মানে সকলের পক্ষে ওটা নেওয়া খুব মুশকিল। হ্যাঁ, যতই মনে সাহস থাকুক, দিনের পর দিন এরকম হলে নেওয়া সেটা খুব মুশকিল। তো সকলে একসাথে থাকতো, মানে যারা সন্ধ্যেবেলা এবং রাত্রিবেলা কাজ করতো তারা সবাই দল বেঁধে একসাথে থাকতো, কেউই ঠিক একা একা ওখানে থাকতো না। সো এবার ব্যাপার হয়েছে যে এই মানে কাজ শুরু করেছে। এবার বুঝতেই পারছো দিল্লিতে যেরকম গরম পড়ে সেরকম ঠান্ডা পড়ে। তো ওই রকম যে সময় ঠান্ডা পড়েছে, তো ওরা কি করেছে, ওরা যারা রাত্রে নাইট ডিউটি করছিল তারা একটা আগুন জ্বালিয়েছে, কারণ তখন তো আর এখানে মানে হিটার ফিটার এত কিছু ছিল না। তো ওরা আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে আগুনের পাশে সবাই বসে গল্প টল্প করছে, খাচ্ছে দাচ্ছে। এবার যেখানে বসেছে সেখানে আগুন, তার বেশ খানিকটা, তারপরে খানিকটা দূরে গিয়ে এরকম ঝোপ ঝোপ জঙ্গল জঙ্গল শুরু। হঠাৎ একটু খসখস শব্দ হয়েছে, তো ওরা চোখ তুলে দেখেছে যে 3টে বাচ্চা ওই জঙ্গলের থেকে বেরিয়ে আসছে, মানে বেরিয়ে এসে এদিক ওদিক ওদিক তাকাচ্ছে। ওরা ভাবছে যে রাত তখন বাজে হয়তো ধরো রাত্রি 9:30 10টা বাজে। এবার রাত্রি 9:30 10টা তখনকার দিনে মানে মধ্যরাত্রিরেরও বেশি, মানে ধরো 1টা 2টোর সময়। তখন ওরা ভাবছে যে 3টে বাচ্চা এইখানে কোথা থেকে আসলো, এখানে তো কোথাও ঘর বাড়ি নেই, কেউ তো এখানে থাকে না, যে লেবাররাও যে ঘর বাড়ি করে আছে তাদের বাচ্চারা হারিয়ে গেছে।
তো ওরা সঙ্গে সঙ্গে গিয়েছে, গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে এসছে, বলছে যে তোমরা কে, তোমরা কোত্থেকে এসছো, তোমরা কি হারিয়ে গেছো, তোমাদের বাবা মা কোথায়? ও বাচ্চাগুলো কোনো কথা বলছে না। তো ওদেরকে নিয়ে এসছে, ওখান থেকে নিয়ে এসে আগুনের কাছে বসিয়েছে। এবার দেখছে যে বাচ্চাগুলোর জামা কাপড় না কিরকম একটা, মানে জামা কাপড়গুলো একটু এরকম, মানে একটা ধুতি মতন নিচে পড়া, ঠিক পাজামা নয়, একটা ধুতি পাজামা মতন, আর ওপরে একটা জ্যাকেট মতন, কিন্তু মানে শীতের দিনের জ্যাকেটের মতন না, মানে জ্যাকেট মানে কি শার্ট মতন একটা জিনিস, যেটা ঠিক শীতের দিনের মতো না। ওরা ভাবছে এই বাচ্চাগুলোর গায়ে একটা গরম জামা নেই, এই ঠান্ডায় কি করে আছে। ও ভেতর থেকে একজন বলছে আরে একটা কম্বল নিয়ে আয়, একটা কম্বল নিয়ে আয়। তো ওরা সেরকম কম্বল নিয়ে এসে বাচ্চাগুলোর গায়ে কম্বল দিতে গেছে, তখন বাচ্চাগুলো ওরকম বলছে না, মানে এরকম করেছে, কেউ কোনো কথা বলছে না কিন্তু। তো বাচ্চাগুলো এরকম করেছে, মানে তিনটে ছেলে বাচ্চা। তখন ওরা আর একজন বলছে, তারা একজন চিন্তা করছে যে ওদেরকে কি খেতে দেওয়া যায়, আমাদের তো মানে ওই ওরা কি মানে এরা তো খুব বেশি খাবার দাবার নিয়ে আসতো না, ওই আর কি রুটি সবজি, রুটি পেঁয়াজ, রুটি আচার এরকম নিয়ে আসতো। তো ওরা তখন চিন্তা করছে যে কি বাকি আছে, এদেরকে কি খেতে দেওয়া যায়। তো ওই বাচ্চা তিনটে এরকম বসে আগুনের সামনে এরকম এরকম করছে তিনটে বাচ্চা। তো তখন ওদেরকে গিয়ে বলেছে যে বেটা মানে কম্বলটা লাগিয়ে নাও, তোমার গরম লাগছে, মানে তোমার ঠান্ডা লেগে যাবে, এই ঠান্ডায় ঠান্ডা লেগে যাবে, আমরা দেখছি তোমাদের কি খাবার দিতে যায় দেখছি। তখন তিনটে বাচ্চাই না ওদের দিকে এরকম করে চোখ তুলে তাকিয়েছে। যখন চোখ তুলে তাকিয়েছে তখন সবাই দেখছে যে বাচ্চাগুলোর চোখগুলো না পুরো সাদা, কোনো মনি নেই। তিনটে বাচ্চার চোখ প্র্যাকটিক্যালি একদম হোয়াইট। ওরা তো ওখানে ওটা দেখে মানে বাবারে মারে করে চিৎকার করে, যে একটা ছোটোখাটো যেটা একটা ওরা বানিয়েছিল বিল্ডিং মতন টিনের চাল, তার মধ্যে ওরা লাফিয়ে ঢুকে গেছে ভয়ের চোটে, আগুন টাগুন ভুলে গিয়ে ওর মধ্যে ঢুকে গেছে। এবার ঢুকে গিয়ে সবাই একসাথে জড়ো হয়ে বসেছে। এবার বাইরে থেকে হাসির আওয়াজ পাচ্ছে, ঠিক বাচ্চাদের গলার হাসির আওয়াজ কন্টিনিউয়াসলি ওই গোটা ঘরটা, মানে যে 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 বিল্ডিংটা সেটা দিয়ে চারিদিকে ওই হাসির আওয়াজটা ঘুরছে। আর বাচ্চার গলায় কেউ বলছে যে চলে এসো চলে এসো, বাইরে চলে এসো, আমাদের সাথে খেলবে না, আমাদের সাথে খেলবে না, আমাদেরকে খেতে দেবে না, এসো এসো এসো, আমরা তো তোমাদের জন্যই এসছি, এসো। আর হাসছে, মানে একটা ভয়ঙ্কর সেই হাসি আর সেই গলার আওয়াজ। ওরা মানে পারলে একের ওপরে একজন উঠে যায় এরকম অবস্থায় ভেতরে বসে আছে ওই ঠান্ডার মধ্যে, মানে গা থেকে ঘাম বেরিয়ে গেছে ওদের ভয়ের চোটে। ওই অবস্থায় ওরা বসেছিল যতক্ষণ না একদম মর্নিং শিফটের লোকেরা এসেছে, এসে ওদেরকে ওখান থেকে বার করেছে। এবার বার করার পরে তো এরা যারা কাজ করছিল তারা বেশ অনেক দিন গায়েব হয়ে গেছে, মানে ওরা আর ফেরত আসেনি ওই ঘটনার পরে। ওখানে আর মানে কেউ ফেরত, এরা এদের মধ্যে কেউ ফেরত আসতে চাচ্ছিল না। যাই হোক, তারপরে আবার কাজের ব্যাপার, চাকরির ব্যাপার, ইত্যাদি ইত্যাদি কত কি করা যায়, আবার ফেরত এসছে, কাজ করছে এরকমের মধ্যে। আর আরেকজনের গল্প ওরা বলেছে, সে এটা দুপুরবেলা আর সন্ধেবেলা হতো, মানে দুপুরবেলা সন্ধেবেলা মানে কি, ধরো এই সন্ধে সন্ধে হয়ে আসছে এরকম সময়। সে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতো, মানে ধরো ওই তখন তো কম্পিউটার ছিল না, টাইপরাইটারে কাজ করতো অফিসে বসে। সরি, একটু জল খাই। তো অফিসে বসে কাজ করতো, আর ও দেখতো যে একটা মেয়ে ঠিক দরজার কাছে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। এবার তাকিয়ে আছে কি করে ও বুঝতো, মেয়েটার কিন্তু ঘোমটা টানা, মানে মেয়েটার কিন্তু মুখ ঢাকা, কিন্তু দেখো তার মধ্যে দিয়েও যদি কেউ তোমার দিকে তাকিয়ে থাকে তুমি একটা সময় বুঝতে পারবে যে তোমার দিকে কেউ যদি কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকে তুমি সেটা ফিল করতে পারবে, এটা আমরা ফিল করতে পারি। তো এরকম দিনের পর দিন, মানে কয়েকদিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, ও মানে ওর কাজ ছিল, ওর বিয়ে করে দিয়েছে। এবার একটা অস্বস্তি হতে শুরু হয়েছে ওর ভেতরে, একটা অস্বস্তি হচ্ছে যে এটা কি হচ্ছে, মানে কেন ওখানে দাঁড়িয়ে আছে। একবার দুবার জিজ্ঞেস করেছে যে কে চাইয়ে কে চাইয়ে, কোনো উত্তর দেয়নি, কিছু করেনি। আর ও ঠিক বুঝতে পারে না যে ও কখন আসে এবং কখন চলে যায়, মানে ওর ওই ওই জিনিসটা ও কোথা থেকে আসে বুঝতে পারে। তার ব্যাপারটা হচ্ছে ও আর কাউকে এটা বলেও নি, মানে কেন বলেনি আমি জানি না, বলেনি, এদের সকলেরই বয়স তখন কম, ও বলেনি। তো একদিনকে ওর খুব অস্বস্তি হয়েছে, ওর যে টাইপরাইটার স্টেশনটা ছিল সেখান থেকে উঠে দরজার দিকে গেছে, গিয়ে বলছে যে কে তুমি, কে কি চাই, তুমি রোজ এখানে কেন আসো।
তুমি জানো এখানে শুধু পুরুষ মানুষরা কাজ করে? এই দুপুরবেলা সন্ধ্যেবেলা তুমি এরকম কেন আছে? মানে বলতে 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 ওর কাছাকাছি চলে এসেছে জিজ্ঞেস করার জন্য। কাছে যখন এসেছে তখন না ওর নাকের মধ্যে একটা ভক করে গন্ধ লেগেছে, মানে পচা গলা যদি কোনো গন্ধ থাকে সেরকম গন্ধ লেগেছে। আর দেখছি যে মেয়েটার হাত এবং পা দেখা যাচ্ছে, মানে হাতের একটু অংশ পায়ের একটু অংশ, মানে তার সেটা যেন পচে গলে গেছে, মানে যেন ওর কোনো একটা, মানে ওর এই লোকটার মনে হয়েছে যে ওর কোনো অসুখ হয়েছে, কোনো ঘা পাচড়া এরকম হয়েছে। তো সেখানে মানে সেই দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে যখন ও মানে ভাবছে যে কি ওর কি কোনো এই জন্যে এসছে, কি ও ডাক্তারের জন্য এসছে, এই ভাবতে ভাবতে হঠাৎ ও দেখছে যে মেয়েটার একটা হাত না খুলে মাটিতে পড়ে গেল। মানে আমি হাসছি, মানে আমার হাসা উচিত না, যেরকম করে ওরা গল্পটা বলেছে যে হঠাৎ এখান থেকে যদি একটা হাত খুলে মাটিতে পড়ে যায় তোমার কিরকম লাগবে। এটা কিন্তু দুপুরবেলা হচ্ছে, মানে দুপুরবেলা মানে ধরো একটা দুটো দেড়টা, সরি 2-3টে নাগাদ হচ্ছে। ওই দেখে ওই ছেলেটা ওখানে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে ওকে ওখান থেকে তুলেছে, মানে ওর যখন জ্ঞান ফেরত এসছে, যখন জ্ঞান ফেরত এসছে তখন দেখছে যে ওকে ওখানে বেঞ্চের ওপরে শুয়ে সব ওর কলিগসরা জল টল দিয়ে ঢুকেছে, যে কী হয়েছে কী হয়েছে। তখনও বলেছে যে এরকম আমি তো এরকম দেখেছি, এরকম হয়েছে আমার সাথে, মানে ও ভয় পাচ্ছে বলতে। তখন ওরা বলেছে যে হ্যাঁ ওকে এখানে দেখা যায়, ও কিন্তু কারো ক্ষতি করে না, কিন্তু ও এখানে দুপুরবেলা সন্ধেবেলা সবসময় ঘুরে বেড়ায়। আর ওর মাঝে মাঝে হাত এরকম খুলে পড়ে যায়, বডি পার্টস খুলে খুলে পড়ে যায়, মানে এটা তখন ওদের কাছে একটা খানিক কিছুদিন বাদে যেরকম মানুষের একটা অভ্যেস হয়ে যায় এরকম অভ্যেস হয়ে গেছে। মানে আমি বুঝিয়ে বলতে পারছি না যে আমি ওখানে থাকলে আমিও 3-4বার অজ্ঞান হয়ে পড়ে যেতাম, মানে ওরকম একটা ব্যাপার। তো এই ছেলেটা তো সেই দিন থেকে যে গেছে আর কোনোদিনও চাকরিতে ফেরত আসেনি, মানে ও আর ওখানে কাজ করতেই আসেনি এরপর থেকে। যাই হোক, তারপরে যারা বসরা ছিল ছাড়া সব এইসব শুনে লোকজন ছেড়ে দিচ্ছে। আর গন্ডগোল লেগেই ছিল, মানে একটা মেশিন ঠিক হচ্ছে, একটা মেশিন খারাপ হয়ে যাচ্ছে, একটা বাড়ি বানানোর চেষ্টা করছে সেটা হচ্ছে না, একটা কনস্ট্রাকশন হচ্ছে না, পাইপ ফেটে যাচ্ছে। তারপরে ওদের ওখানে তারপরে ওরা আস্তে আস্তে জলের ট্যাঙ্কার আনতে শুরু করলো, যখন লাইনগুলো হয়নি কিন্তু জল দিতে হবে। তো জলের ট্যাঙ্কারের কখনো পাইপ মানে টায়ার বাস্ট হচ্ছে, কখনো দেখা যাচ্ছে ট্যাঙ্কারের মধ্যে একটা বড় ক্র্যাক, সমস্ত জল বেরিয়ে যাচ্ছে, মানে অদ্ভুত 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 সব ঘটনা হচ্ছে এগুলো সব সব। তো তখন ওর মানে ওরা লোকজন ডেকে অনেক পুজো পাঠ হ্যানা ত্যানা রিচুয়াল ফিচুয়াল যা যা করার করে টোরে। তারপরে তো ধরো এমনিতেও জঙ্গল টঙ্গল পরিষ্কার করে বাড়ি টাড়ি হয়ে এখন তো গোটা জায়গাটা ডেভেলপড হয়ে গেছে। তো ঘটনা কতটা এখন হয় এরা জানে না, কারণ এরা সবাই রিটায়ার করে গেছে, বাট ওই জায়গাটা যে হন্টেড ওরা সকলেই জানে। রাতের দিকে ওখানে যারা চাকরি করে তারা এখনো বলে যে একটু গা ছমছম করে, এটা ওটা হয়। তো কিন্তু ওখান থেকেই আমাদের জল আসে, তো আমি জানি না এটা কি বলবো, আমি জানি না, মানে ওখানে ওখানে ওই জালবোর্ডের ওই জায়গাটাতে ওরকমই আছে। আমার একদিনকে ইচ্ছে আছে ভেতরে গিয়ে দেখার। আমি দেখবো একদিনকে, এই গল্পগুলো শোনার পরে আমার মনে হয়েছে যে ওই জায়গাটাতে আমি একবার গিয়ে দিনের বেলা, আমার রাত্রিবেলা যাওয়ার মতন কোনো সাহস নেই, এত সাহসী আমি নই। দিনের বেলা আমি একটু গিয়ে একবার দেখার চেষ্টা করব, যদি দেখতে কোনো দিন যাই তাহলে ছবি তুলে তোমাদেরকে নিশ্চয়ই গ্রুপে পাঠাবো। এই ছিল আমার দুটো গল্প, আশা করি তো তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ তনু, সত্যি কথা বলছি, দুপুরবেলা গরু ছাগলের মতো ভূত ঘুরে বেড়াচ্ছে, মানে এরকম আমি খুব শুনিনি, এই প্রথম শুনেছি। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ লোকে লোকে মারাও যেতে পারে ওইরকম ইয়ের চোটে। সুচরিতা, আমি কুতুবের একদম ওপরে উঠিনি, কিন্তু আমি যখন দিল্লি এসেছিলাম তখন কুতুব মিনারের 5 তলা অবধি উঠতে দিত, মানে ভেতরে 5th ফ্লোর অবধি উঠতে দিত। এখন তো বন্ধ করে দিয়েছে না, ওখানে এত সুইসাইড হতে শুরু হয়েছিল সেই জন্য ওটা ভেতরে ঢোকাই বন্ধ করে দিয়েছে। থ্যাংক ইউ অমৃতা, থ্যাংক ইউ দিদি, গীতা দি। হ্যাঁ ভূতে মারে ঢালা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সকলে এসেছিলে, গল্প গল্প করা হলো তোমাদের সাথে।
আশা করি ভালো লেগেছে, এন্টারটেনড হয়েছো তোমরা, ভয় পেয়েছো একটু। যারা পরে দেখবে তারা প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, একটু তোমাদের বন্ধুদের বলো, বাড়ির লোকেদের বলো আমাদের গ্রুপটা জয়েন করতে। যারা ইউটিউবে দেখবে আমার বন্ধুরা, প্লিজ জানিও কীরকম লাগছে আমাদের সঙ্গে জার্নি করে, তোমাদের কেমন লাগছে। যারা নতুন এসেছো তারা যদি কেউ আসতে চাও লাইভ করতে, প্লিজ এসো। এই সপ্তাহে আরও 2টো লাইভ আছে, ইন্টারেস্টিং লাইভ। তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি যারা আমার লাইভে এসছো তারা কিন্তু প্লিজ এসো। ভিনা আমাদের নতুন এক সদস্য, ঈশাঙ্কের মা, তিনি লাইভ করবেন শুক্রবার দিনকে 9টার সময়। এবং অমৃতা আমাদের লাইভার, যে অনেক রোজ মানে প্রত্যেক শনিবার কিংবা সামটাইমস রোববার লাইভ করে, অমৃতা আসবে। সো আশা করি তোমরা আসবে, লাইভে যোগদান দেবে, সব গল্প শুনবে, আমাদেরকে আমাদেরকে এনথুজিয়াস্টিক রাখবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব শিগগিরই। আমার ঈশাঙ্কের সাথে একটা পডকাস্ট আছে এবং আমি ভিয়েতনামের ভূতের গল্প নিয়ে আসবো তোমাদের কাছে। সবাই ভালো থেকো এবং সপ্তাহটা ভালো কাটুক। আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। ওকে, গুড ইভিনিং, নমস্কার, বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.